হবে। ওকে নাসিম, আমি আর একটু আগাইনি, তাহলে ওদের জন্য সুবিধা হবে। তো ইংলিশে প্রিপারেশন, তুমি তো ইংলিশে প্রিপারেশন তো ওই ইয়ের আগেই করে রাখছো। ইংলিশটা কি তুমি কবে থেকে স্টার্ট করছিলে ইংলিশে প্রিপারেশন? আমি আসলে ভাই পড়াশোনার তেমন টাইম পাই নাই আমার হচ্ছে। যখন থিসিস মানে দিব দিব অবস্থায় তখন আইএলটিএস এর ইয়া চলে আসছিল। তো আমি আসলে মনে হয় আহ, 10-12 দিন মতো আর কি পড়ার টাইম পাইছি ভালোভাবে। আর আমি যদি স্পেসিফিক আইএলটিএস এর উদ্দেশ্যে বলি তাহলে রিডিং আর হচ্ছে লিসেনিং সেক্টরটা আমার মোটামুটি 1-2 মাস আগে পড়া ছিল পরীক্ষা দেওয়ার। প্র্যাকটিস করতাম আর কি আমি মাঝে আইএলটিএস এর মধ্যে। কোনো কোচিং করছো কখনো? না 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 না, আমি এসবে টাইমই তো পাই না। আমি সারাদিন ভাই ল্যাবে টাইম ও, চলে গেছে। তার মানে তো তোমার আসলে বেসিকটা ভালো ছিল। অবশ্যই বেসিক ভালো ছিল। বেসিক বলতে ভাই হচ্ছে এখন আমি কি আইএলটিএস নিয়ে ডিরেক্টলি বলবো নাকি ইংলিশের কথা বলবো? না মানে না না না, কিভাবে তুমি শুরু মানে করবো আমি? জাস্ট আইএলটিএস নিয়ে একটু একটু ধারণা দাও, মানে আসলে এরা যারা আইএলটিএস করতে চায় সেক্ষেত্রে তাদেরও তো একটা ইয়ে থাকা দরকার যে কোন স্টেজে। এই যে তুমি বলতেছো মাত্র 10-15 দিন পরেই তুমি আইএলটিএস এ ভালো একটা স্কোর করলা, নিশ্চয়ই এটার জন্য এদের এখন থেকে একটা বেসিক ধারণা থাকা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি বলি মেন হচ্ছে এখানে ডিপেন্ড করে ভকিবুলারি কার কেমন এবং কে সেটা কিভাবে ইউজ করতে পারে। তো সত্যি কথা বলতে ভাই আমার ভকিবুলারি ভালো হয়েছে বা যাই হয়েছে এটা হচ্ছে ইংলিশ মুভি দেখার জন্য, আর কোনো রিজন নাই এর বাইরে। এখন আসলে আর কোনো রিজন নাই, এটা কোনো ক্লাস করেও না, কোনো পড়াশোনা করে না, ইভেন এটা হওয়ার কথাও না। যে যত বেশি ইংলিশটা শুনবে, এটা মুভি হোক, নিউজ হোক, খেলা হোক বা যাই হোক, ওই সেন্টেন্সটা মেক করতে হবে মাথার মধ্যে, যে আমার রেডি হবে যে আমার সেন্টেন্সটা ভিতরে মেক হচ্ছে। এটা হচ্ছে মেন, ভুল হোক ঠিক হোক দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো ওই ভোকাবুলারিটা আসলে আমার ডেভেলপ হয়েছে পুরা মুভি দেখে। সো আমার স্পিকিং এ প্রথম দিক থেকে আর কি আমি এত প্রিপারেশন আমি জানতাম আমার নেওয়া লাগবে না, মানে মোটামুটি যা পারার পারবো। এটা একটা ইয়া ছিল। লিসেনিংও সেম, ওই যে বারবার যে শুনতেছি। আমি মাঝে মধ্যে হচ্ছে আমি একটা সাজেশন দেই। ওই ইংলিশ মুভি যখন দেখতাম বা কোনো কিছু শুনতাম, আমি হচ্ছে সাবটাইটেল থাকে, নিচ দিয়ে সাবটাইটেল আসে। তো আমি প্রথম 5 মিনিট সাবটাইটেল দিয়ে দেখতাম, তারপরে আবার 5 মিনিট পিছনে যাইতাম, গিয়ে সাবটাইটেলটা কেটে দিতাম, যে আমি শোনার সময় আমি প্রত্যেকটা ওয়ার্ড বুঝতেছি কিনা, যে কোনটার মানে কি বলতেছে। যেটাই হোক, এটা ইংলিশ পডকাস্ট হোক বা মুভি হোক, আমি সাবটাইটেলটা বাদ দিয়ে ওই ইয়া করতাম। 2 নাম্বার ধাপে যে ওয়ার্ড গুলোর আমি মিনিংটা জানি না যে এটা কি হলো, আমি সাথে সাথে ফোনটা বের করে ডিকশনারিতে সার্চ দিয়ে, ডিকশনারিতে এখন তো ওই যে ইয়েও চলে আসে, মানে সেন্টেন্স একটা এক্সাম্পল হ্যাঁ সহ হ্যাঁ। চলে আসে। ওটা আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতাম। রেখে ধরেন দিনের শেষে ওই যতগুলো আমার স্ক্রিনশট মোবাইলে রেডি হয়তো একটা সিনেমার জন্য মেবি 20টা হলো, 30টা হলো বা 10টা হলো, 5টা হলো, ওই আমি ওইগুলো পড়তাম, পড়ে পড়ে দেখতাম। এখন নেক্সট যে সিনেমা আমি দেখতে যাই তখন আমার ওইগুলো কমন পড়ে যায় আর মনে পড়ে যায়, এটার মানে তো এটা বলছে। এটা আমি ইউজ করতে থাকি। ইভেন আমি যখন লিখি আমি ওই এমন কিছু ওয়ার্ড ইউজ করতাম, আমি জানি যে অনেক সময় স্যাররাও জানবে না এটা। আসলে এরকম হয়েছে, ক্লাসে হয়েছে যে এমন কিছু ওয়ার্ড বলি যে যে এটা খুবই আনকমন রেয়ার, এটা হয়তো বা শুনছি। তো এইভাবে আস্তে 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 আমার ভকেবুলারিটা এত সুন্দর গ্রো করছিল যে আমি কোনোদিন পড়িনি ভকেবুলারি, যে না কি আছে কোন বই আছে আমি আসলে জানি না। অনেকগুলো বই বাজারে পাওয়া যায়, আইএলটিএস এরই হবে। এই মোটামুটি হচ্ছে এটা। আর ভাই লিসেনিং এর জন্য সবচাইতে ভালো উপায় হচ্ছে ওইটাই যে ওই ইউটিউবে হোক বা যে কোনো পডকাস্ট হোক, বারবার শুনতে হবে। শুনে ইউটিউবে ওই যে আমাদের এই স্পিডটা আছে ওইটা অনেক সময় 1.25 করে দিতে হবে। তাও আমি মানে বুঝতে পারতেছি কিনা, কারণ আইএলটিএস এ যখন আপনি পরীক্ষাটা স্টুডেন্ট দিতেছে, মাথায় হিউজ প্রেসার। ওই 40 মিনিটে হ্যাঁ মাথার উপর দিয়ে যে কি যায় ওটা যে দিছে হ্যাঁ। সে জানে আর কি, সব মিলায়। তো আগে থেকেই উচিত যে বাসার থেকে যখন সে প্র্যাকটিস করবে 1.25 স্পিড করে দেয়া। তাও আমি বুঝতেছি কিনা, কয়টা ভুল হচ্ছে, কয়টা ই হচ্ছে। বারবার প্র্যাকটিস, যে আমার কোন ওয়ার্ডটা মিস হচ্ছে, আমি কি লাস্টের ওই এস বা ইএস এগুলো আমি শুনতেছি কিনা। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই হচ্ছে ওভারঅল স্পিকিং আর লিসেনিং। আর আসলে কি কি বই লাগবে না লাগবে এটা এখন ইউটিউবে অ্যাভেলেবল পাওয়া যায়। হ্যাঁ, এটা খুব এটা বেশি খুবই, আমার মনে হয় এটা নিয়ে আমরা ইন ডেপথে সেটাই, যাই এটা না। আসলে অ্যাভেলেবল পাওয়া যায়। 2 নাম্বার, এখন তো ভাই এআই এর যুগ, সো আসলে স্পিকিং একজন ইচ্ছা করলেই কারোর যদি ভিতরে আসে ও এআই এর সাথে প্র্যাকটিস করলে ওর সব প্র্যাকটিস হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর রাইটিং এর ক্ষেত্রে আসলে ওই সেম, আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছিলাম যে কি ফরম্যাটে লিখতেছে। আর লেখা তো আসলে 4 বছর যে ইংলিশ ভার্সনে পড়তেছে তার রাইটিং এ অতটা খারাপ হওয়ার কথা না। ওটা তো এমন কিছু না যে মুখস্থ করবে, ওই যা যা আছে 7-8টা মতো ক্যাটাগরি আছে, ওইগুলো দেখে দেখে আর কি ইয়ে করতে হবে।
এটাই। আর আরেকটা রিডিংটা ডেভেলপ হয়েছে ন্যাচারালি পেপার পড়ে। মানে অনেকগুলা ওই যে, কারণ রিডিংটা খুব বোরিং জিনিস, রিডিং হচ্ছে এক্সট্রিমলি লেভেলের বোরিং জিনিস, এটা রস করার কিচ্ছু নাই। কেউ যদি চিন্তা করে আমি রিডিং পড়ার জন্য পড়বো, ওর মানে 30 মিনিট পরে ঘুম ধরে যাবে যে কি এটা, এর কোনো লাইনের মিলও নাই, কোনো কোহেরেন্স নাই, কোন লাইনের পর কি হচ্ছে কোনো ঠিক নাই। সো যে ওই পেপারের মতো বোরিং জিনিসটা পড়তে পারে ওর ওইটা সহজ। সো উচিত হচ্ছে ইংলিশের আর্টিকেল পড়া। মানে কোনো গল্প পড়ে আসলে মজা লাগবে না, কারণ গল্প পড়তে গেলে তোর ভেতরে একটা রস আছে, মজা আছে যে না এরপরে এটা। হুম। রিডিংটা খুব বাজে একটা জিনিস। সো ওইভাবেই পড়তে হবে। যে রিডিং এর আবার অনেকগুলা ইউটিউব চ্যানেলে ওরা হচ্ছে এক্সপ্লেইনও করে যে কোন লাইনটা কিভাবে কি আসলো। এটাই আর কি ওভারঅল একটা ধারণা। আর এখন আসলে সব ডিটেলসে পাওয়া যায়, কেউ যদি ইচ্ছা করে অনলাইন থেকে পুরোটাই নিতে পারে, কোচিং করার কোনো দরকার নাই। ওকে, কোচিং নাইস। অনেক অযথাই মোটামুটি অনেক আমরা টাকা প্লাস, আইএলটিএস এটা নিয়ে আসলে হয় যদিও না। ভাবছিলাম মানে অন্য সময় একটা কথা বলবো, তাতে তা মোটামুটি সেটা আইএলটিএস নিয়ে আইএলটিএস একটা নিয়ে বলতে গেলে ভাই একটা আলাদা সেশন হয়ে যাবে আপনার। না, না, তারপরেও তোমার কাছ থেকে যেটা শুনলাম এটা বেশ ভালো একটা ইনফরমেশন পেলাম। যে আমি একটু যদি নাসিমের কথা বলি, একটু সামারাইজ করি, যে মুভি দেখা শুধু মুভি না, মুভির সাবটাইটেল প্রথমে সাবটাইটেল দিয়ে দেখা, তারপরে আবার 5 মিনিট ব্রেক দিয়ে আবার ফিরে উইদাউট সাবটাইটেল, যে হুম। কতটুকু আমি বুঝতে পারলাম। এটা একটা ব্যাপার আছে লিসনিং এর, এখানে এখানে জিনিসগুলো লিসনিং এর ক্ষেত্রে স্পিড বাড়ায় দেওয়া, মানে আমি যে জিনিসটা ইউটিউবে দেখতেছি 1.25 স্পিডে যদি দেই, তাহলে যদি ওই প্রিপারেশনটা থাকে তাহলে পরীক্ষার হলে ওই ওই পরীক্ষা হলের কন্ডিশনে কিন্তু আমি তখন আরো ভালো করার সুযোগ আছে। এবং সেক্ষেত্রে আমাদের ইয়ের লিসনিং এর ক্ষেত্রে প্রতিটা বিষয় একেবারে সূক্ষ্ম বিষয়গুলো একদম এস এস কোন জায়গায় কি আছে গ্যাপ, এগুলো আমাদের খেয়াল করতে হবে। আর রিডিং এর ক্ষেত্রে তো অবশ্যই পেপার ভালো করে পড়তে হবে, পেপার পড়লেই পেপারের মতো রাফ জিনিস যারা পড়তে পারে তাহলে সে রিডিং এ ভালো করবে। আর ফাইনালি তো হচ্ছে স্পিকিং কোয়ালিটি তো চেষ্টা করতে হবে, নাসিম বলছে যে মানে ভালো হোক মন্দ হোক যত বেশি ভোকাবুলারি রিচ করে যা আছে সেন্টেন্স মেক করে বলে ফেলা, থেমে থাকা যাবে না। সেটা আইদার ভুল, মানে যতটুকু মানে কে কি মনে করবে এইসবের ধার ধরা যাবে না। ঠিক আছে নাসিম মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এটাই। ওকে, ঠিক আছে। আর হচ্ছে এবার আমরা ইয়ে করি, তোমার যে স্কলারশিপটা, এটা তো মানে বেশ ভালো, মানে ওখানে তোমাকে কি ফেসিলিটি দিচ্ছে স্কলারশিপ থেকে? ইরাসমাস হচ্ছে ওয়ার্ল্ডের টপ 5 এর মধ্যে সবসময় 2 বা 3-এ থাকে। এক নম্বরে হচ্ছে ফুল ব্রাইট, আপনি তো জানেনই, ওই যে আমেরিকার ফুল ইউএসএ ব্রাইট। যেটা দেয়। হ্যাঁ, হ্যাঁ, ডক্টর ইউনুস পড়ছিল আমাদের হ্যাঁ, ফুল হ্যাঁ। ব্রাইটের স্টুডেন্ট। আর সবসময় 2-এ থাকে ম্যাক্সিমামই হচ্ছে ইউকে তে, ওই যে আপনার অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে যেগুলা দেয় এইগুলা। আর তিন কমনওয়েলথটা নম্বরে কি? সবসময় কমনওয়েলথটা কি মানে আর কমনওয়েলথ আর টপ পরে? 5-এ কমই থাকে, ওটার ফ্যাসিলিটি ইরাসমাসের মতো এত না। এখন ইরাসমাসে যদি আসে, ইরাসমাসের মেন ফ্যাসিলিটি হচ্ছে যে এটা কোনো স্কলারশিপ দেয় না, আপনি ওয়ার্ল্ডের 4 থেকে 5টা ইউনিভার্সিটিতে ফ্রি ফ্রি পড়া। এটা আসলে কেউ দেয় না, এটা যত টাকায় আপনি দেন যাই করেন এটা ও, সম্ভব না। মানে তুমি ঘুরে ঘুরে 4-5টা ইউনিভার্সিটিতে পড়বা এরকম? হ্যাঁ হ্যাঁ, এটা ডিপেন্ড করে প্রোগ্রামের উপরে। যেমন আমার যে ট্র্যাক, এখানে হচ্ছে 2টা ইউনিভার্সিটি প্লাস একটা ইউনিভার্সিটিতে আমার সামার স্কুল বলে এরা, ওই সামারে কিছুদিন আর কি থাকা লাগবে। আমার 3টা ইউনিভার্সিটি এইভাবে। আর আমার যেটা অপোজিট ট্র্যাক, ওটাই হচ্ছে 4টা ইউনিভার্সিটি। ওরা জার্মানি সহ আছে, আমারটাই জার্মানির নাই। আমার হচ্ছে বেলজিয়াম, ডেনমার্ক আর অস্ট্রিয়া আর কি, 3টার মধ্যে সবগুলাই ওই আপনার ডেনমার্কের যে ইউনিভার্সিটি, ওর র্যাঙ্কিং ঘেন থেকেও ভালো। আর মানে হচ্ছে তুমি এই এই সময়টা, এই তোমার এই টেনিওরের মধ্যে তুমি এই 3টা ইউনিভার্সিটিতে তুমি থাকবা পড়বা, হ্যাঁ যেটা হ্যাঁ, বিশাল একটা ব্যাপার, মানে এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, অনেক এটা বড় আপনি একটা অপরচুনিটি। আপনি যত 1 কোটি 2 কোটি টাকা দেন অথবা হচ্ছে যাই করেন, এটা পাবেন না এরাসমাস ছাড়া। এটা হচ্ছে মেন, এটাই মেন সুবিধা। এখন 2 নাম্বার হচ্ছে স্যালারি যেটা দেয়, এটা হচ্ছে একজন সিঙ্গেল মানুষের জন্য মোর দেন এনাফ। এটা কোনো ইয়ে নাই, আনলিমিটেড টাকা বলতে পারি আর কি। মানে বাংলাদেশের টাকায় যদি হয়, প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো হয় বাংলাদেশের টাকায় মান্থলি যে স্যালারিটা দেয়। আচ্ছা। অনেক টাকা। এবং ওরা এটা আসলে আমাদের ঘোরার জন্য দেয়, এটা আসলে এত খরচ এখানে কিছুই অত নাই। বাসা ভাড়া প্লাস যদি আমি খাবার দাবার বা যাই পার করে, ওই বাদ বাকি আসলে অনেক থাকে আর কি। আপনি যদি ইচ্ছা করলে সমানে ঘোরাঘুরি করতে পারে, সমস্যা না। আর আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে এই যে আমাদের যে ভিসা ফি লাগে বা কোনো কিছু লাগে, এগুলা সব মকুব করে দেয়। ইউনিভার্সিটি টিউশন ফি আমাদের কোনো টেনশন নাই, এগুলা সব করে দেয়। আর একটা ফ্যাসিলিটি হচ্ছে ইউনিভার্সিটির যে ডর্ম গুলা, এগুলা ইরাসমাসকে মেন প্রায়োরিটি দেয়, বাদ বাকি স্টুডেন্ট পরে। সে যত টাকা দিয়ে আসুক, যত বড় লোকের ছেলেই হোক, ডাজেন্ট ম্যাটার।
মানে ডর্মের অনেক সুবিধা, ডর্মে থাকা আর বাইরে থাকা হিউজ সুবিধা, এটা বাংলাদেশের ডর্ম না। আচ্ছা এখানকার মানে সিঙ্গেল রুম সবার জন্য। এবং এটা আসলে রাজার হলে থাকার মতো, আসলে আমরা যারা ওই বাকৃবি বা যে কোনো ভার্সিটির হল থেকে আসছে মনে হয় যে মনে হয় বসুন্ধরার কোনো ফ্ল্যাটে আছে এরকম, যে অথবা এরকম অবস্থা। যাক, খুবই ভালো এইটাই। লাগলো তোমার সাথে কথা বলে। আসলে এই ফ্যাসিলিটি গুলো সম্বন্ধে আমাদের জানতে পারলেও ভালো লাগে। আমরা আসলে চান্স পাই বা না পাই, আমাদের একটা হ্যাঁ, স্বপ্নের জায়গা তৈরি হয়, একটা ড্রিম তৈরি হয় যে ভাইয়ের কাছে শুনছিলাম যে এত চমৎকার ফ্যাসিলিটি থাকে, এতগুলো ইউনিভার্সিটিতে পড়া যায়, আর পাশাপাশি সেনজেনভুক্ত কান্ট্রি গুলোতে তো ঘোরার তো একটা সুযোগ হ্যাঁ, থাকে। ফ্রি ফ্রি 27টা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে আর কি আমার এন্ট্রি, যখন ইচ্ছা তখন যাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই। এবার স্টুডেন্টদের প্রশ্ন শুনবো। আর যারা যারা আছে, যে কেউ তোমরা হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করে তোমরা কোশ্চেন আস্ক করো। ভাইয়া আছে, তোমাদের ভাইয়া একেবারে খুব কাছের, বেশি বড় না, আসিফ। আসিফ একটু প্রশ্ন করো, আসিফ প্লিজ, পরিচয় দিয়ে প্রশ্ন করো। সালাম আলাইকুম, আমি আসিফুর রহমান। আমাকে শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আসিফ বলো। বলো। আসিফ আচ্ছা আমি পরিচয় দিয়ে কথা বলো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি হচ্ছে গিয়ে T1 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি একটু এড করি, আমি হচ্ছে গিয়ে ইরাসমাস প্লাস স্কলারশিপ নিয়ে তুরস্ক থেকে এক সেমিস্টার কমপ্লিট করে আসছি আর কি। এটা আচ্ছা, আচ্ছা। ইরাসমাস মুন্সের মানে সাব ইউনিট, যেটা ইরাসমাস প্লাস। হ্যাঁ, 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 সামনে। হ্যাঁ, আপনি আপনি এটা অবশ্যই ভালো জানেন। তো আমি যখন আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তো আমি যখন এরাসমাসের জন্য আবেদন করবো, আমি সবগুলো ওদের ম্যানুয়াল দেখছিলাম, অনেক বড়, আপনি যেভাবে বলছেন এখন পর্যন্ত পুরোটাই দেখছিলাম। হুম। কিন্তু আমি যে এক্সপিরিয়েন্সটা নিয়েছি তুর্কি থেকে এরাসমাস প্লাস নিয়ে, ওইটা ওইখানে কোন জায়গায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, আর কোন কোন ঘরে গিয়ে আমি এটা ফিল আপ করতে পারবো? আচ্ছা, ভালো প্রশ্ন। তবে আমার প্রথম যেটা সাজেশন বা আমি যতদূর জানি, কারোর যদি একটা ইরাসমাস থাকে ও নেক্সট ইরাসমাস অ্যাপ্লাই করতে পারে না। এটাই প্লাসের ক্ষেত্রে আসলে আমার জানা নাই, এটা আসলে কিভাবে জানবো আমি, আমার আইডিয়া নাই তেমন। তবে কারোর যদি একটা ইরাসমাস মুন্ডুস থাকে, যেটা আমারটা মুন্ডুস, তাহলে সে নেক্সট ইরাসমাসে অ্যাপ্লাই করতে পারবে না। এখন আপনার ক্ষেত্রে যেটা বললেন, আহ প্লাস থেকে আপনি ওইটা দিতে পারেন, কিন্তু আহ, না, এটা তো আসলে একটু খোঁজ নিতে হবে যে আসলে প্লাস থাকলে কি মুন্ডোসে অ্যাপ্লাই করা যায় কিনা। তবে একটা যদি মুন্ডোস থাকে আর একটাই যাবে না, আমি এটা শিওর। এটা আমি ওখানে পড়ছি, ওখানে লেখা আছে, ওদের রিকোয়ারমেন্ট থাকে এটা, যে একজন আচ্ছা, আমি একটাই ইয়ে এরাসমাসে করব, অ্যাপ্লাই করতে পারে। নাসিমকে বলবো যদি নাসিমের লিঙ্কডইনের ইয়ে থাকে, লিঙ্কডইনের লিঙ্কটা যদি আমাদের চ্যাট বক্সে শেয়ার করা যায়, সুযোগ আছে, তাহলে আমরা হ্যাঁ, আচ্ছা। নাসিমের সাথে ইন ফিউচারে যদি এরা কেউ কানেক্টেড মানে কানেক্টেড হতে চায়, তাহলে হতে পারবে, তাই না নাসিম? প্রবলেম নাই তো না? যদি ওরা না, না, সবাই, আমি হ্যাঁ, দিয়ে দিচ্ছি। ওকে ওকে আমি ঠিক আছে। লিঙ্কডইনে বেশ ভালোই অ্যাক্টিভ আর কি, সমস্যা নাই। আচ্ছা, এরপরে জিহাদ প্রশ্ন, সরি আনিকা প্রশ্ন করেছিল, এরপর তারপরে জিহাদকে জিজ্ঞেস করবো। আনিকা, ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম পরিচয়। আসসালাম। ভাইয়া আমি হচ্ছে আনিকা, আমি হচ্ছে বর্তমানে শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ভাইয়া আমার হচ্ছে কোশ্চেন হচ্ছে যে মানে রিসার্চ পেপারের কোয়ালিটি কেমন থাকা লাগবে, মানে হচ্ছে অনেক সময় তো ওরা রিজেক্ট, তারপরে হচ্ছে যা যা আপনার লাগছে যেমন রিকমেন্ডেশন লেটার, তারপরে মানে এগুলা হচ্ছে আপনি কিভাবে কালেক্ট করছেন মানে মাস্টার্স থাকা অবস্থায়? অ- এটা হচ্ছে আমার কোশ্চেন। আচ্ছা, এখন রিসার্চ পেপার নিয়ে যদি বলি, আসলে ইরাসমাস হচ্ছে মাস্টার্স প্রোগ্রাম, তো এখানে আসলে রিসার্চ পেপার ম্যান্ডেটরি না। কোনো প্রোগ্রামে লেখা থাকে না যে না রিসার্চ পেপার থাকতে হবে। তো থাকা ভালো যদি হচ্ছে প্রোফাইলে থাকে। তাই এখানে আসলে ওরা কোয়ালিটি নিয়ে কোনো কিছু ডিরেক্টলি ডিফাইন করে না। তবে অবশ্যই চেষ্টা করা উচিত যে রিসার্চ পেপার যেন ভালো জার্নালে আসে। এটা আসলে কোনো একটা হাবিজাবি জার্নালে দিয়ে দিল, ওইটা খুব একটা কাজে দেয় না। সো ইরাসমাসের ক্ষেত্রে রিসার্চ পেপারটা আসলে মেন কিছু না। ইভেন আমার যারা ফ্রেন্ডস আছে আমার সাথে, ওদের ম্যাক্সিমামই আসলে পেপার নাই, আমি জানি। এদের ইরাসমাসের যেটা মেন সেটা হচ্ছে সিভি কোয়ালিটি কেমন, মোটিভেশন লেটারটা কেমন, আর রেজাল্টটা কেমন। রেজাল্টটা অনেক গুরুত্বপূর্ণ আসলে ইরাসমাসের জন্য, ওরা রেজাল্টটা দেখে। এটা আসলে আমি শুনছি মাঝে মধ্যে কয়েকটা প্রোগ্রামে অনেক কমে হয়ে যায়, তবে আমি যদি স্পেসিফিক করে এগ্রিকালচার বা যাই বলি, এটা আসলে ওরা রেজাল্টটা দেখে। মানে আমাদের যারা যারা চান্স পেয়েছে এদের ম্যাক্সিমামের সিজিপিএ 3.75 এর কাছাকাছি, এগ্রিকালচারের জন্য যদি স্পেসিফিক করে, যেহেতু আমাদের রেজাল্ট একটু ভালো হয় আমাদের ভার্সিটি। এটা আর হচ্ছে মোটিভেশন লেটারটা যদি বলি, মোটিভেশন লেটার অথবা এসওপি অথবা কাভার লেটার মোর অর লেস সেম থিং। এটা আসলে
নিয়ম হচ্ছে ওরা একটা প্রোগ্রাম ডিসক্রিপশন দিয়ে দেয়, যে প্রোগ্রামটা ওখানে ওয়েবসাইটে গেলে ওরা একটা ডিসক্রিপশন দিয়ে দেয়। নিয়ম হচ্ছে ওইটা প্রথমে 4 থেকে 5 বার পড়া, দরকার হয় প্রিন্ট করে দাগায় দাগায় মুখস্থ করা, যে না কি লিখছে না লিখছে আমি পড়বো, পড়ে ওটার উপরে জানা, রিসার্চ করা। প্রথমে তো অবশ্যই আমার সাথে যেটা মিল আছে কিনা ওইটা অবশ্যই খুঁজে বের করতে হবে। ওইটা যখন পড়বো তখন মোটামুটি ভিতরে একটা আইডিয়া আসে। নেক্সট স্টেপ হচ্ছে গুগলে গিয়েই আমার ফিল্ড লিখে সার্চ দিতে হবে যে এই ফিল্ডের মোটিভেশন লেটারের টেমপ্লেট বা কাভার লেটারের টেমপ্লেট কি কি আছে। এরকম সার্চ দিলে গুগলে প্রায় 8-10টা টেমপ্লেট চলে আসবে। নিয়ম কি, ওইটা পড়ে ওইটার সাথে আমাকে লিখতে হবে, একটা ড্রাফট রেডি করতে হবে প্রথমে। তারপরে ওই অ্যালাইনমেন্টে ওই ড্রাফটটাকে বারবার সাজাতে হবে। নিয়ম হচ্ছে টিচারের কাছে যেতে হবে। আমাদের এখন এআই আছে, চ্যাট জিপিটি, ক্লড, জেমিনাই সবই আছে। এআই ও দিতে হবে যে না কি কি জায়গায় ইমপ্রুভমেন্ট করা যায়, কোনো ইনফরমেশন অ্যাড করা যায় কিনা, এরকম। আর কয়েকটা প্রোগ্রামে অনেক সময় মেনশন করে দেয় যে হচ্ছে রিসার্চ একটা কাভার লেটারে এই সেকশন অ্যাড করা লাগবে। আমাদের বেলায় ছিল না। তো মেনলি যদি শুরু থেকে বলি, যদি আপনারা একটু নোট করে নেন ভালো হয়। তো প্রথম সেকশনে থাকে যে আমি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করব, জাস্ট এই লাইনটা, 1 থেকে 2 লাইনের মধ্যে। তারপরে হুম। সেকশনে থাকে নিজের সামারি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যে ইনফরমেশন এটা কিন্তু অলরেডি সিভিতে দেওয়া আছে। সো কাভার পেজ লেটার অথবা মোটিভেশন লেটারে আমার নিজের ডিটেলস বা আমার নিজের এত বড়াই করা যাবে না, আমি ওই হ্যান ত্যান এত কিছু না। জাস্ট 3 থেকে 4 লাইনের মধ্যে আমি এটা আমি এখান থেকে পড়েছি, আমার রিসার্চ ইন্টারেস্ট এটা, আমি এটা নিয়ে মাস্টার্সে থিসিস করছি বা যাই করছি, শেষ। তারপরে আসে যে বডি প্যারাগ্রাফ, এটা হচ্ছে মেন থিং, যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড কন্টেক্সটটা কি, আর আমি কেন এর উপর মোটিভেশন গ্রো করলাম। আমি যা নিয়ে করি, আমি যদি গ্রিন হাউস গ্যাস নিয়ে করি, আমি যদি সয়েল হেলথ নিয়ে করি, আমি যদি ফার্টিলিটি আর নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে করি, তো আমি কেন এর উপর মোটিভেশনটা গ্রো করলাম, এইটাকে খুব স্পেসিফিক করে দিতে হবে এই 2 থেকে 3 লাইনের মধ্যে। তারপরে আসবে আমি কেন ইউরোপে আসব। এটা ওরা বলে দেয় যে আমি হয়তো বা 1 থেকে 2 লাইনে, না ইউরোপের মাল্টিকালচারাল এনভায়রনমেন্ট অথবা সুন্দর সিনারি, মানে অনেস্ট হতে হবে নিজেকে। তারপরে আমরা যখন শেষ করব লেখাটা, ওখানে আমার ফিউচার গোলটা কি এটা থাকবে। ফিউচার গোল থাকতে পারে যে না আমি এটা করে আমি নিজেকে খুব বড় সায়েন্টিস্ট হিসেবে দেখতে চাই, অথবা আমি হচ্ছে পিএইচডির জন্য ট্রাই করব। আমি এই দেশে চলে আসবো হাবি জাবি, দেশে এসে এই জব করবো ওই জব করবো, এইসব বলার কোনো দরকার নাই। কারণ ওদের ওখানে আহ আপনারা যখন ভিসার হচ্ছে এক্সাম দিতে যাবেন, ওখানে লিখাই থাকে যে হচ্ছে আপনি যদি পড়াশোনা না শেষ করতে পারেন তাহলে আপনার নেক্সট প্ল্যানটা কি। সো এইসব মোটিভেশন লেটারে থাকবে না। লাস্টে থাকবে ওই যে যেটা সিম্পল ইমেইলে আমরা বলি যে থ্যাংক ইউ ফর ইউর অ্যাসিস্ট্যান্স। আমি আশা করি কি আমার স্ট্রং মোটিভেশনটা দিলে, মানে আমি আমার স্কিলটা দিয়ে আমি বিশ্বাস করি, আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই ক্যান কন্ট্রিবিউট টু দিস প্রোগ্রাম। তো এটা বলে শেষ করা, 1 পেজের মধ্যে লিখতে হবে। 1 পেজ, বেশি লাইন না, খুব কিছু না, নিজেকে নিয়ে এত কোনো বড়াই না। মানে মোটিভেশন লেটার এটা বোঝায় না। মোটিভেশন লেটারের উদ্দেশ্য এই প্রোগ্রামের সাথে আমি কিভাবে অ্যালাইন করি, আর আমি কিভাবে আমার স্কিল দিয়ে এই প্রোগ্রামকে কন্ট্রিবিউট করব। আমি মনে হয় সামারি করতে পারছি ব্যাপারটা। জি ভাইয়া, বুঝতে পারছি। হুম। আর আর রিসার্চ পেপার নিয়ে যেটা বললেন ওটা হচ্ছে ইরাসমাসের ক্ষেত্রে, এটা যেহেতু মাস্টার্স প্রোগ্রাম এখানে ম্যান্ডেটরি কিছু না। আপনার যদি রিসার্চ পেপার নাও থাকে, অনেকে চান্স পাইছে, বাংলাদেশ থেকে চান্স পাইছে, রিসার্চ পেপার বাদে পাইছে। সো এটা আসলে খুব ম্যান্ডেটরি কিছু না, ওটা বলা থাকে না তাহলে ওখানে। ভাই এখানে হচ্ছে আইএলটিএস স্কোরটা তাহলে অনেক ইম্পর্টেন্ট, মানে হচ্ছে মানে হ্যাঁ, অবশ্যই নাম্বার। অবশ্যই অবশ্যই। আইএলটিএস, সিজিপিএ, মোটিভেশন লেটার, সিভি, এই এইগুলা আর কি। আর রেকমেন্ডেশন লেটার আসলে আমাদের লাগেনি, আমাদের প্রোগ্রামে কয়েকটাই লাগে। যেগুলাই লাগে ওইগুলা ওই টিচারদের বললে ওরা দিয়ে দেয়। স্যারদের 3টা বা 2টা হয়তো বা দিতে হয়, ওনাদের চেম্বারে গেলে বললে ওনারা দিয়ে দেয়। মোটিভেশন লেটার দিতে কোনো টিচার কার্পণ্য বোধ করতে দেখিনি আমি। আমি যার কাছেই গেছি সেই দিছে। তো এটা সমস্যা হয় না। এটাই। তো পেপার নিয়ে আসলে এত মাথা ঘামানো, যদি মনে হয় যে মেন টার্গেট আমার মাস্টার্স প্রোগ্রাম, এতটা ওইদিকে মাথা না ঘামায় ওই আইএলটিএস কিভাবে ভালো করা যায়, রেজাল্ট কিভাবে ভালো রাখা যায়, সিভিটা ঠিক করা, বারবার দেখা। মুকেত ভাইও খুব ভালো সিভি রিভিউ করতে পারে, তার কাছ থেকে হেল্প নেওয়া। সো আসলে এইভাবে আমার মনে হয় ইয়ে করলে ভালো হবে। জিহাদ আছে আমাদের সাথে, জিহাদ বোধহয় নেক্সট কোশ্চেন করবে। আসসালামু
হুম। ওয়ালাইকুম স্যার। আমি আহ, রাজশাহী আমি জিহাদ ইসলাম চৌধুরী রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, এখন ফাইনাল ইয়ারে আছি স্যার। আহ, আমার হচ্ছে নাসিম ভাইয়ের কাছে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে হয়তো বা এই কোশ্চেনটা স্যার আমার মাথায় খালি ঘুরপাক খাচ্ছে অনেকদিন ধরে। কোশ্চেনটা স্যার এক বিষয়টা আপনার কাছেও। স্যার আমরা যদি বিদেশে যাই এবং বিদেশে যাওয়ার পরে হয়তো বা আমাদের পড়াশোনা শেষ হইলো একটা সার্টেন পিরিয়ডের পরে, ইন দা মিন টাইম আমার বয়সটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে ধরলে আমার চাকরির যে মানে যে বয়স সীমাটা ওইটা স্যার আমি পার করে ফেললাম। এখন স্যার আমি যখন বাংলাদেশে ব্যাক করি এবং ইন্টেনশন যদি থাকে কেবল শুধুমাত্র আমি বাংলাদেশে ব্যাক করবোই, এক্ষেত্রে আমার বিদেশে যাওয়ার যে পরে যে যে কেরিয়ারটা হবে এটা কতটুকু আমার সাথে যায় স্যার, এই ব্যাপারগুলো স্যার যদি একটু বলতেন। আমি কতটুকু এটা মানে মানে কঠিন ফেসে ভোগ করব বাংলাদেশ আফটার ব্যাক করার পরে, আমার আমার জন্য কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে, বা আদৌ কি হচ্ছে কোনো সুযোগ পাবো কিনা। আবার যদি যেহেতু আমার ইচ্ছা আমি বাংলাদেশে ব্যাক করবোই এনি হাউ সামহাউ। আচ্ছা, ভালো প্রশ্ন। এটা আসলে ফিউচার কি হবে, এটা আসলে আমারও ফিউচার বাকি, আমিও জানি না। আমি খুব বড় হয়ে যাইনি এখনো। হ্যাঁ, এখন সেটাই। ব্যাপারটা হচ্ছে এতটা ফিউচার ভাবলেও সমস্যা। এখন আসলে কি, আমাকে একজন টিচার বলছিল, আমি নাম না বলে, যে তুমি যদি একবার বিদেশ যাও, ডোন্ট লুক ব্যাক। সো এটা তুমি ভুলে যাবা যে আমার বাংলাদেশ আবার রিটার্ন করতে হবে। সো আসলে মোটিভেশন ওইটা নিয়েও আসা উচিত, এক নাম্বার। কারণ আমি বললি যে হয়তোবা আপনি বাইরের দেশ থেকে কোনো একটা ইন্টারন্যাশনাল মাস্টার্স ডিগ্রি নিয়ে গেলেন, এখন গিয়ে যদি আপনার ব্যাচেলর পাস কোনো জুনিয়রের সাথে সেম চাকরিতে ঢোকা লাগে, আপনার নিজেরও লাগবে যে না, তাহলে তো এটা হলো না, এটা জাস্টিফাই করতেছে না। আচ্ছা, 2 নাম্বার, অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশের যেগুলো হচ্ছে টিচার হিসাবে নেয় যাদের শুধুমাত্র বাইরের ডিগ্রি আছে। ড্যাফোডিল, ইউব্যাট, অনেকগুলো ইউনিভার্সিটি আছে। পাবলিক ভার্সিটি তো অন্য ক্রাইটেরিয়া। তো আসলে ওইগুলোতে অনেক সুযোগ আছে, অনেকগুলো এনজিও আছে, তারাও চান্স দেয়। আর জব মার্কেটের ব্যাপারে আসলে মুকিত ভাইও ভালো বলতে পারবে, আমার তো এত আইডিয়া নাই। সো এটাই আসলে, যারা আসলে বিদেশ আসে আমিও দেখছি যে রিটার্ন যেতে চায় কারা, যাদের হয়তো বা বাংলাদেশে একটা সিকিউর জব অলরেডি আছে, ওনারা জাস্ট পিএইচডি করতেছে। আমাদের অনেকে আসছে, বাড়ির ভাই আছে, আমাদের বড় ভাই আছে আমাদের ডিগেন্টে, তারপরে আলু গবেষণার এক ভাই আছে। তো ওনারা তো ব্যাক যাবেই, ওনারা তো 3 বছর হয়ে গেলে ব্যাক যাবেই, ওনাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা আসলে আমাদের মতো মাস্টার্স করতে আসছে, তারা আসলে ব্যাক যাওয়ার কথাটা চিন্তা করে আসে না। কঠিন বাস্তবতা এটাই, আসলে আসে না। কারণ এখান থেকে পড়ে গিয়ে এখানকার যে পড়াশোনার কোয়ালিটি, মান, আবার মানে এই জায়গা থেকে কেন আবার ওখানে গিয়ে ব্যাক যাবে, এটার কোনো আসলে সেন্স করে না। এখন এটা আসলে ডিপেন্ড করে যার যার উপরে, আসলে এটা আমি কি বলবো। হুম, হুম। না, ঠিক আছে, মোটামুটি আমরা বুঝতে পারছি যে আসলে বিদেশে গেলে পরবর্তীতে ফিউচার লাইফটা আসলে বিদেশে সেটেল হবে, বিদেশেই থাকবো, আরো হ্যাঁ, ইউনিভার্সিটিতে নেক্সট ইয়েতে যাব, সেরকম প্ল্যান থাকাটাই বেটার। না হলে আসলে বিদেশে গিয়ে বেটার, কাম হ্যাঁ। ব্যাক করে বাংলাদেশে আসলে এইখানে বাংলাদেশের যে কোয়ালিটি, বাংলাদেশে আসলে অ্যাডভান্স নলেজের জায়গাই কম। এখানে যেমন আমাদের এটাই। সর্বোচ্চ যোগ্যতা হচ্ছে অনার্স। ইভেন আমাদের যত আছে, এই জব আছে, মাস্টার্স করলে তো করা থাকলে 10টা পেপার থাকলেও আমাদের দেশে কোনো লাভ নাই, এবং কোনো খুবই দাম নাই, লিমিটেড, কোনো দাম মানে নাই। খুবই হম হম লিমিটেড কিছু চাকরি আছে, ওগুলো আবার কিছু ওই যে খুব সিনিয়র পার্সন বা রিটায়ার্ড পার্সন, রিটায়ার্ড ইউনিভার্সিটি প্রফেসর, এরা হম দখল হম করে। যেমন এফএও, ইউএনডিপি, আমেরিকান এমবাসি, বিভিন্ন এইসব জায়গায় কনসালটেন্ট নেই। সেসব ক্ষেত্রে দেখা যায় যে ওই যে ওরকম দেখা গেছে যে বাংলাদেশে ওভারঅল কাজ করতেছে জহির স্যারের মতো লোক, মানে 65 বছর হম চাকরি হম করে ফেলছে। এই ধরনের লোকরা দেখা যাচ্ছে যে ওই আবার এতে জব করে, এইসব জায়গায় জব করে। সো ওইটাই চিন্তা রাখতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে, নেক্সট আর কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ সরাসরি বলো, এটা স্যার একটা আমার সুযোগ। লাস্ট একটা কোশ্চেন ছিল স্যার। শিওর, শিওর, প্লিজ। আচ্ছা, নাসিম ভাইয়ের কাছে আমার সর্বশেষ প্রশ্ন ভাই, এটা হচ্ছে গিয়ে এগ্রিকালচার পড়ে, মানে আমরা যেরকম সিএসসি, ট্রিপলি বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর একটা স্কোপ দেখতেছি, বা এগ্রিকালচার পড়ার পরে বিদেশে মানে সুযোগটা, স্কোপটা কেমন, মানে এই জিনিসটা আসলে যদি আপনার জানা থাকে তাহলে একটু বললে ভালো হতো। এখন হচ্ছে কঠিন যেটা বাস্তবতা, শুধুমাত্র এআই কার জব খাবে না, যারা কৃষক তার জবটা খেতে পারবে না, বুঝছো? যে এখন যে অবস্থা, মানে জি স্যার। যারা ডেভেলপার, যারা হচ্ছে ওয়েব ডেভেলপিং এ আছে, যারা ডিজাইনে আছে, যারা লিখালিখিতে আছে, এআই ক্যান লাইক স্টিল দেয়ার জব ইন সেকেন্ডস। এআই ক্যান ডু ফার বেটার। প্রত্যেকটা কোম্পানি সব লোকজনকে সরাই দিতেছে, দরকার নাই তো।
একটা ক্লড দিয়ে আগে আমি যখন হচ্ছে আর এর কোড শিখি তখন আমার একটা গ্রাফ বানাতে 8 থেকে 9 ঘন্টা টাইম লাগতো একটা ভুল খুঁজে বের করতে। এখন চ্যাট জিপিটি দিলে ইট ক্যান বি ডান উইদিন সেকেন্ডস, ইজিলি। সো শুধুমাত্র এগ্রিকালচারে আছে যে যার জবটা আপাতত পৃথিবীতে সিকিউর, কারণ মানুষের খাওয়া লাগবে। তো এটা তো আর এমন না যে অদূর ভবিষ্যতে 1-2 বছর পরে ফিল্ডের মধ্যে রোবট চলে যাবে, ও গিয়ে কাজ কাম করবে। অনেক কিছু অটোমেশন হয়েছে, আমাদের ইরিগেশন বলো বা ইয়েটে বলো, অনেক কিছু অটোমেশন হয়েছে। এখন যেটা জবের ব্যাপার, অসংখ্য অপরচুনিটি বাংলাদেশে বলেন বা বাইরের দেশে বলেন, এগ্রিকালচারের অপরচুনিটি পৃথিবীতে শেষ হওয়ার না, এটা মাথায় আনাই যাবে না। এটা রিসার্চ ফিল্ড যেটা হোক, যেটা হোয়াইট কলার জব হোক, সো হোয়াইট কলার জবে আমি আমি যদি ইউরোপের মোটামুটি ভালো দেশগুলোর কথা বললি, এটার স্টার্টিং স্যালারি শুরু হয় অন্তত পক্ষে 4,000 ইউরো থেকে। 4,000 ইউরো মানে বাংলা টাকায় কনভার্ট করেন, দেখেন অন্তত 5 থেকে 6.5 লাখ টাকা। সো আমি যদি ট্যাক্স সহ বললে অন্তত মনে হয় 5,000 ইউরো স্যালারি। পিএইচডি বাদ দিলাম, জাস্ট মাস্টার্স করে যদি কেউ জব জয়েন করে, অসংখ্য পরিমাণ জব। সো এইটা নিয়ে মাথায় আনাই যাবে না যে ওইসব না, কিছু না। আর রিজিক আসলে সর্বসময় আল্লাহর হাতে। সো জব হবে কি না হবে, যদি রিজিকে না থাকে বাংলাদেশেও জব হবে না, যদি না থাকে বিদেশেও হবে না। অসংখ্য হইতেছে। আমাদের ইরাসমাসের অনেক বড় ভাই এখন অনেক বড় বড় পর্যায়ে আছে, অনেক ভালো ভালো ইয়াতে আছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? এই অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, ইন্টার্নশিপের সুযোগ আছে। সো এটা আসলে ইয়া নাই, এটা খুঁজলে অসংখ্য অ্যাভেলেবল যাবো, এটার কোনো ইয়া নাই। যে কোনো দেশেই, যে কোনো ইউরোপিয়ান দেশেই, অথবা কেউ যদি চাই যে অস্ট্রেলিয়াতে মুভ করে গেল, ইউএসএ মুভ করে যায়, সো অসংখ্য, এটা আসলে কোনো ইয়া নাই। কারণ ডিপেন্ড করে সর্বসম্মত রিজিক হচ্ছে উপর আল্লাহর হাতে, তো তার ইচ্ছা কি আছে এটা। তবে অ্যাভেলেবল সুযোগ আছে, এটা এটা বলতে পারি আমি, দেখছি তো আর জি, কি। জি ভাই, ধন্যবাদ ভাই। এই শাহিন আচ্ছা। কিছু বলবে? শাহিন সারোয়ার? শাহিন? স্যার, আমি আসলে আমার যে প্রশ্ন ছিল অ্যান্সার পেয়ে গেছি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। নুসরাত? অনেক ভালো লাগলো আজকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নুসরাত আছো? নুসরাত বা রিফা, তোমরা কি বিদেশ যাবে না নাকি? রিফা, নুসরাত, কিছু প্রশ্ন মানে থাকলে বলো, তারপরে না হলে আমি শেষ করব। স্যার ওকে যেগুলো আজ করতাম সবই মোটামুটি বলা হয়ে গেছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। আর ভাইয়া মোটামুটি মাহবুবা কিছু বলতে চায়, মাহবুবা। আসসালামু আলাইকুম, আমি মাহবুবা রফিক। রিসেন্টলি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ভাইয়ার কাছে প্রশ্ন হচ্ছে, ভাইয়া সিভিটা অন্য কারো থেকে কিভাবে ইউনিক রাখা যায়? যেমন এখন তো সবারই সিজিপিএ অনেক ভালো, 3.8 এর উপরে। তারপরে আইএলটিএস এর স্কোরও ভালো, তো কিভাবে অন্য কারো কাছ থেকে ইউনিক রাখা যায়? আচ্ছা, ইউনিক রাখা বলতে এখন এরা যে খুব ইউনিক সিভি চেক করবে, এটা আসলে এমনটা না। এটা কোনো ইন্ডাস্ট্রি বা কোনো কোম্পানির কোনো সিভি না, যে না যে এটা খুব চমৎকার হতে হবে যে না এটা নিবে। এটা সাদা বাটা রাখলেও সমস্যা নাই। তবে একটা ক্ষেত্রে আগায় রাখতে পারেন, সেটা হচ্ছে আমাদের ইউরোপের জন্য শুধুমাত্র একটা ওয়েবসাইট আছে, ইউরোপা। সো ইউরোপা লিখে গুগলে সার্চ দিলে, EUROPA, ইউরোপা লিখে গুগলে সার্চ দিলেই ওর ওয়েবসাইটটা চলে আসে। এখানে যদি আপনি লগ ইন করেন, একটা অ্যাকাউন্ট খুললে ওরা হচ্ছে ইউরোপিয়ান ফরম্যাটের সিভি প্রায় 4 থেকে 5টা মতো ফরম্যাট ফ্রি ফ্রি করা যায়, খুবই সহজ বানানো। যদি 2 ঘন্টা মতো বা 3 ঘন্টা মতো টাইম 5 দেন, মিনিট পরে জয়েন করো, ওখানে ক্লাস শেষ হয়ে যাবে। ওখানে ইনফরমেশন দেয়াই থাকে যে হচ্ছে কিসের পর কি দেবে, মানে ওই সিভিটা নিজেকে আর কি সাজানো লাগে না। ওখানে দেয়াই থাকে যে কি কি দিব না দিব, ডেট অফ বার্থ কবে, কি লাগবে না লাগবে, সব ওখানে দেয়া থাকে। 2 নাম্বার, আরেকটা জিনিস চেষ্টা করা উচিত, আমি বেশি বেশি পরিমাণ যাতে কোনো সেমিনার বা কোনো ট্রেনিং এ জয়েন করতে পারি, যেটা আমি সিভিতে দিতে পারি। এটা কিন্তু খুব জরুরি, ওরা চেক করে যে আমি কি পরিমাণে অ্যাক্টিভ আসলে। এটা অনেকে ভাবে যে না আমি হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে বোঝায় আমি বাঁধনে গেছি, আমি হচ্ছে বাউ ক্যারিয়ার ক্লাবে গেছি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। কে কত বেশি বেশি রিসার্চের অ্যাক্টিভিটিতে আছে, কারোর কে কোনো প্রজেক্টে কাজ করতেছে কিনা, কেউ কোনো সেমিনারে গেল কিনা। আমাদের যেমন সয়েল সায়েন্স সোসাইটি থেকে প্রত্যেক বছরে একটা সেমিনার হয়। সো সিভিতে বেশি বেশি এই জিনিসগুলো রাখা, যে রিসার্চের দিকে, যেহেতু এটা একাডেমিক সিভি,
এটা কোনো কোম্পানির ইয়া না যে না আমি এক্সট্রা কারিকুলারে আমি ভরে দিলাম 4-5টা ইয়া করে, দরকারে না, এক্সট্রা কারিকুলারে একটা থাক। 2 নম্বর হচ্ছে স্কিল সেকশনটা। স্কিল কোনো ইউনিভার্সিটি শেখাবে না, যেগুলো বেসিক স্কিলস, ডেটা অ্যানালাইসিস হোক বা হচ্ছে এখন শেখা অনেক সহজ, এআই যুগ, ইউটিউবে সব আছে। এই বেসিক কিছু স্কিল গুলা যাতে সিভিতে মধ্যে থাকে, ভালো রকম ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজ পারা, এই হচ্ছে ইয়ে। আর হচ্ছে রেফারেন্সে অবশ্যই ভালো ভালো 2 থেকে 3 জন টিচারকে রাখা, অথবা খুব হাই পর্যায়ে আর কি, যারা আর কি আপনাকে চিনে। এমন না যেন আমি কারোর নাম দিয়ে রাখলাম, এটা কিন্তু না। ওরা যদি কন্ট্যাক্ট করে তাহলে যেন তাকে পাই এবং সে বলে না আমি হচ্ছে চিনি। এটা হচ্ছে রেফারেন্স সেকশনে যেন থাকে। আর মোটামুটি ল্যাঙ্গুয়েজ সেকশন তো আইএলটিএস হচ্ছে, ওইটা তো আইএলটিএস এর মতোই দিতে হয়। আর কারোর যদি আইএলটিএস দেওয়া না থাকে, তবে এখন রেকমেন্ড করে যে সিভিতে ল্যাঙ্গুয়েজ সেকশনে না রাখা, দরকারে নাই, কারণ ওটার কোনো মানে হয় না তাহলে আর। আর পেপার থাকলে তো পাবলিকেশন দিতেই হবে। এই আসলে ওভারঅল। কিন্তু ওই ইউরোপা ওয়েবসাইটে গেলে ওখানে আসলে সিভি বানানো এখন আর কোনো কঠিন কিছু না। ওখানে ওই ইউনিক ভাবেই বানানো যায় আর কি। ওখানে নিজের অ্যাড করার মতো বেশি কিছু থাকে না, ওরা জাস্ট কোশ্চেন করে, ওইগুলো পূরণ করে দিলে ওরা বানায় দেয়। এবং ইউরোপের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে সবাই ইউরোপা সিভি সাজেস্ট করে, ইউরোপাস। ওখানে লোগো লেখা যায়, যে ওরা লোগো দিয়ে দেয়, ইউরোপাস লেখা থাকে সিভির উপরে। আপনারা গুগল বা ইউটিউবে দেখলেই পাবেন, এটা সহজ অনেক। ওকে, থ্যাংক ইউ। মোটামুটি আমরা অনেকক্ষণ কথা বললাম। নাসিমকে স্পেশাল থ্যাঙ্কস, আসলে ওর কাছে যতক্ষণ সময় নিয়েছিলাম একটু বেশি কথা হলো। আর আসলে জার্মান সময় এখন প্রায় এই বেলজিয়ামে আছো, এখন বোধহয় কয়টা হুম। রাতে, কয়টা বাজে, 1টা বাজে? না না, আমার তো বিকাল। ও, তোমার বিকাল। আমি পিছনে, আমি পিছনে 4 ঘন্টা। ও আচ্ছা আচ্ছা। আমি 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 এই তাহলে জন্য কনফিউজ হয়ে গেছিলাম। আপনি যে আগের দিন আমাকে বলছিলেন যে রাত 12টায় জয়েন করো, ওই আমি ও এই জন্য আচ্ছা কনফিউজ আচ্ছা হয়ে আচ্ছা, গেছি, আমার সরি মনে সরি ছিল না। সরি, আমি একদমই খেয়াল করিনি। তাহলে ঠিক আছে, যাক, সমস্যা নেই। আমরা না, আহ, সমস্যা নাই। অনেকগুলো কথা জেনে ফেললাম, আমাদের জন্য খুবই সুবিধা হলো। আমাদের সাথে যারা আছেন সবাইকে থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমরা নাসিম ভাইকে একটু থ্যাঙ্কস দেই। নাসিম, তোমাকে স্পেশাল থ্যাঙ্কস। আসলে তুমি তো না, আমাদেরকে সমস্যা যে নাই। পরামর্শগুলো দিলে, আসলে এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আমাদের অনেকেই অনেক হুম। রকম এক্সপিরিয়েন্স আছে, বাট ওইগুলো আসলে ইয়েতে, ইউটিউব তো মোটিভেশন ইয়েতে ভরা, স্কলারশিপের ইয়েতে ভরা। তবে স্পেসিফিক ধরো ইরাসমাস মুন্ডাস নিয়ে, যে এখান থেকে যদি দেখা গেল যে এই কথাগুলো শুনে একজনও যদি মোটিভেট হয় এবং সে দেখা যায় গেল ইন ফিউচারে যদি যায়, এটা অনেক বড় একটা অপরচুনিটি। এবং সে হয়তো একসময় অ্যাকনোলেজ করবে যে আমি একজনের কাছে এরকম শুনেছিলাম বা তার কাছে পরামর্শ পেয়েছিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ নাসিম। আজকে আমরা শেষ করি। আজকে পুরোপুরি ক্লাস শেষ, সবার জন্যই ক্লাস শেষ। আমরা পরে আবার নেক্সট ক্লাসের ব্যাপারে গ্রুপে নোটিস করব। থ্যাংক ইউ নাসিম, কথা হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, ভালো থাকেন। ওকে, ধন্যবাদ ঠিক আমার নাসিম আছে। ভাই। আসলে আসলে আমি স্পেসিফিক ভাবে আপনার কাছ থেকে প্রশ্নগুলো জানতে পারছি আর কি, আসলে এই ব্যাপারে জানা হয় নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সমস্যা নাই, কারোর জন্য কোনো প্রশ্ন থাকলে ওই যে আমি লিঙ্কডইনের ইয়া দিছি, আমাকে নক দিলেও পাওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই।